সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 লেসন 2 ড্রিমস যে চ্যাপ্টারটা রয়েছে সেটার উপরে। এই ড্রিম যে চ্যাপ্টারটা রয়েছে এখানে দুটো কবিতা রয়েছে, সেই কবিতা দুটো আজকে আমরা পড়বো এবং কবিতার সাথে যে সমস্ত শব্দ অর্থগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তো আজকে আমরা চলে যাই আজকের আমাদের আলোচনার যে বিষয় সেখানে। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অথর যারা রয়েছে তাদের সম্পর্কে জানবো, কবিতা নিয়ে আলোচনা করব, এর সাথে যে সমস্ত শব্দের অর্থ রয়েছে সেগুলো আমরা দেখব, কোশ্চেন এবং আনসার রয়েছে এবং শেষ পর্যায়ে আমরা এই ক্লাসের যে যা পড়েছি সেটা সম্পর্কে তোমাদেরকে একটা সামারি দেব। এখানে দুইটা কবিতা রয়েছে, টু পয়েমস রিটেন বাই টু পয়েটস ফ্রম টু সাইডস অফ দি আটলান্টিক। আটলান্টিকের দুই প্রান্তের দুইজন কবির কবিতা রয়েছে। একজনের কবিতা হচ্ছে ডিএস লরেন্স এবং আরেকজন হচ্ছে ল্যাংস্টন হিউজেস। এবং এখানে কবি ওয়ার্ডসওয়ার্থ কবিতার একটা সংজ্ঞা দিয়েছেন। এখানে বলা হচ্ছে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। এটা ওয়ার্ডসওয়ার্থ বলেছেন। কবিতার যে সংজ্ঞা সেই সংজ্ঞায় তিনি এই কথাটি বলেছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই টেক্সটের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে এই কবিতায় স্বপ্ন নিয়ে যে কবিতা দুটো রয়েছে, এখানে স্বপ্নের যে বিভিন্ন দিক সেই দিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং একই সাথে মানুষ যে ধরনের স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো নিয়েও কথা বলা হয়েছে। এবং কবি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে স্বপ্নের যে কারণ বা স্বপ্ন আমরা কেন দেখি, গত ক্লাসে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে দুজন কবি তাদের একই শিরোনাম ড্রিম শিরোনামে দুইটা কবিতা লিখেছেন। এই দুইটা কবিতার মধ্যে দুই রকমের অর্থ আমরা খুঁজে পাবো। আমরা চলে যাচ্ছি আমাদের কবিতাগুলোর মধ্যে। এখানে যার ছবি দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক কবি, 1770 থেকে 1850। দি গ্রেট রোমান্টিক পয়েট কনসিডার্ড পয়েটস ড্রিমার্স। তিনি কবিদেরকে বলেছেন স্বপ্নচারী, বিকজ দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টার্ন আওয়ার উইশ, আওয়ার পাওয়ার, আওয়ার থট ইনটু এ ডিড। কবিতে একটা বড় রকম একটা ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, আমাদের যে শক্তি সেটাকে একটা কাজে পরিণত করে দেন। Poets give voice to what we desire and strive hard to achieve. কবিদের কাজ হচ্ছে আমরা যে আশা করি এবং আমরা যেটা অর্জন করার চেষ্টা করি সেই বিষয়গুলোকে তারা কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলেন। এবং এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কবিদের একটা আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে, আমাদের যে কথাগুলো তারা খুব সুন্দরভাবে প্রকাশ করতে সক্ষম। They write about the dreams of lovers, men of action, patriots, social reformers, workers, and just about anyone given to imagining a better tomorrow for themselves and for others. দেখো এখানে বলছেন যে তারা কি কি নিয়ে আলোচনা করেন বা কি কি নিয়ে লেখেন। ড্রিমস অফ লাভার্স, প্রেমিক প্রেমিকাদের যে স্বপ্ন সেটা নিয়ে লেখেন, মানুষের কাজ নিয়ে লেখেন, দেশাত্মবোধ নিয়ে লেখেন, সামাজিক যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো সংশোধনের জন্য তারা লেখেন, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে লেখেন এবং যে বিষয় তাদের মনে আসে যা সমাজের জন্য মঙ্গলকর সেটার জন্য তারা কাজ করে যান। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএস লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স। এখানে 1885 থেকে 1930 ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট, পোয়েট অ্যান্ড এসেইস্ট। ডিএস লরেন্সের কবিতা আমরা এখানে দেখব স্বপ্ন নিয়ে, এবং আমরা আরেকটা কবিতা দেখব, সেই কবিতা হচ্ছে ল্যাংস্টন হিউজেসের কবিতা, সেটাও ড্রিম নিয়ে রয়েছে। এবং আরেকজনের যে কবিতাটা আমরা পড়বো সেটা হচ্ছে ল্যাংস্টন হিউজেস। আমরা দেখতে পাচ্ছি ল্যাংস্টন হিউজেস 1902 থেকে 1967 সাল, 1902 সালে জন্মগ্রহণ করেন এবং 1967 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন আমেরিকার কবি, ঔপন্যাসিক এবং প্লেরাইট, হচ্ছে যে নাট্যকার। হিউজেস ওয়াজ অলসো লিডার অফ দি হার্লেম রেনেসা। রেনেসা হচ্ছে পুনর্জাগরণের একজন নেতা ছিলেন, which attempted to bring changes in the lives of the black people in the 1920s. মানে হচ্ছে কালো মানুষদের জীবনে একটা পরিবর্তন তিনি এনেছিলেন। এখানে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমেরিকাতে বর্ণ বৈষম্যবাদ ছিল, সেখানে ব্ল্যাকদের অনেক সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হতো।
আমাদের এই ইউনিট 3 লেসন 3 এর মধ্যে আমরা আরেকটা টেক্সট পাবো, সেটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম বাই মার্টিন লুথার কিং। সেখানেও আমরা দেখতে পাবো যে এই বর্ণবাদী যে আচরণ আমেরিকার যে কালো মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কতটা বাজে ভূমিকা রেখেছে, সেটা আমরা ইউনিট 3 লেসন 3 এর মধ্যে দেখতে পাবো। সেইটা ধরে আমি বলছি যে ব্ল্যাক পিপল যারা রয়েছে তাদের অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়নি, রাষ্ট্র তাদেরকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে, এবং একই সাথে যেটা হয়েছে যে তাদের যে ন্যায্য অধিকার, তারা ন্যায্য অধিকারগুলো তারা পায়নি। সমাজ এবং রাষ্ট্রের যে ব্যর্থতা সেটা বারবারই প্রকাশিত হয়েছে। তো এখানে ব্ল্যাক পিপলদের যে অধিকার, ব্ল্যাক পিপলদের যে তাদের চলাফেরার যে ক্ষমতা বা তাদের ভোটাধিকারের যে ক্ষমতা, সব কিছুই বন্ধ ছিল। এবং এখানে বলে রাখা ভালো সেটা হচ্ছে যে 1963 সালে মার্টিন লুথার কিং এই ভাষণটা দেন। ঠিক 100 বছর আগে 1863 সালে আব্রাহাম লিঙ্কনও একটা ভাষণ দেন, যেখানে ব্ল্যাকদেরকে ইমানসিপেশন প্রোক্লেমেশনের মাধ্যমে তাদেরকে মুক্ত করা হয়। কিন্তু 100 বছর পরেও মার্টিন লুথার কিং বলছে যে তাদের ভাগ্যের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, যেটা আমরা ইউনিট 3 লেসন 3 পড়লেই বুঝতে পারবো। এখানে লক্ষ্য করো যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে রয়েছে যে স্বপ্ন, ডিএস লরেন্স যেটা কবিতাটা লিখছেন, এখানে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদেরকে। এখানে বলা হচ্ছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সব মানুষ স্বপ্ন দেখে কিন্তু একইভাবে নয়। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেসেস অফ দেয়ার মাইন্ড, ডাস্টি রেসেস শব্দটার অর্থ হচ্ছে ইন দ্য ইনার কর্নার অফ দ্য মাইন্ড, মনের গহীনে বা গভীরে। ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, তারা সকালে ঘুম থেকে উঠছে এবং এটা ভাবছে এটা আসলে কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না। বাট দ্য ড্রিমার্স অফ দি ডে আর ডেঞ্জারাস পিপল, কিন্তু যারা দিনে যারা স্বপ্ন দেখছেন তাদেরকে বলা হচ্ছে খুবই মারাত্মক ব্যক্তি। ফর দে ড্রিম দ্য ড্রিমস উইথ ওপেন আইস, তারা স্বপ্ন দেখে কিভাবে, খোলা চোখে। অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং সেগুলোকে বাস্তবতায় পরিণত করে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে স্বপ্ন আমরা সবাই দেখি। এখানে যেটা বলা হচ্ছে রেসেস অফ দেয়ার মাইন্ড ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, এই যে স্বপ্নটা এটা হচ্ছে একটা স্বাভাবিক স্বপ্ন যেটা আমরা রাতের ঘুমের মধ্যে দেখি। কিন্তু যে সমস্ত লোক দিনের বেলা স্বপ্ন দেখে তারা হচ্ছে ডেঞ্জারাস পিপল। ডেঞ্জারাস পিপল মানে হচ্ছে মারাত্মক ব্যক্তি, এবং যারা কি করে, অন্যের ক্ষতি সাধন করার চেষ্টা করে। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এখানে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এই জাতীয় ব্যক্তিরা তাদের একটা স্বার্থ সিদ্ধি থাকে এবং একটা প্ল্যান থাকে, সেই প্ল্যান তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। আরেকটা কবিতা যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাংস্টন হিউজেস ড্রিমস নিয়ে যেটা লিখছেন, একই শিরোনামের কবিতা, কিন্তু দুইটা কবিতা দুটো ভিন্ন ধরনের বিষয়কে নির্দেশ করছে। যেমন হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই, স্বপ্ন নিয়ে খুব শক্তভাবে বেঁচে থাকতে বলা হচ্ছে। ফর ইফ ড্রিমস ডাই, স্বপ্ন যদি মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, ব্রোকেন মানে হচ্ছে ভেঙে যাওয়া, ব্রোকেন উইং মানে হচ্ছে ডানা ভাঙা পাখি, দ্যাট ক্যানট ফ্লাই, যেটা আর উঠতে পারে না। এখানে দেখো একটা মেটাফোর ইউজ করা হয়েছে, মেটাফোর মানে হচ্ছে রূপক। স্বপ্নটাকে বলা হচ্ছে, মানে যার স্বপ্নটা নেই তাকে বলা হচ্ছে ডানা ভাঙা পাখির মতো। কারণ সব পাখির যদি ডানা না থাকে তাহলে সে কি করতে পারে না, উঠতে পারে। ঠিক একইভাবে মানুষের যদি স্বপ্ন না থাকে তাহলে তার মধ্যে উঠতে পারা ঠিক না, তার মধ্যে কোনো নতুন কিছু সঞ্চার হওয়ার কোনো সম্ভাবনা নেই। হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর হোয়েন ড্রিমস গো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। ব্যারেন মানে শূন্য, ব্যারেন ফিল্ড মানে হচ্ছে যেই ভূমিতে, অনুর্বর জমি, যেই ভূমিতে কিছুই জন্মগ্রহণ করে না। ফ্রোজেন উইথ স্নো, যেটা মধ্যে কি রয়েছে, ফ্রোজেন মানে হচ্ছে জমাবদ্ধ হয়ে রয়েছে, এবং স্নো দ্বারা, বরফ দ্বারা জমাটবদ্ধ অবস্থায়। তাহলে আমরা খুব সহজেই অনুমান করতে পারছি ডিএস লরেন্স যে বিষয় নিয়ে লিখছেন তার ভিন্ন একটা বিষয় নিয়ে লিখছেন ল্যাংস্টন হিউজেস। এবং এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি তার যে মানে কবিতা লেখার যে উদ্দেশ্য সেটা হচ্ছে
যে স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে, যখন আমাদের মনে কোনো স্বপ্ন থাকবে না তখন আমরা মরে যাব, সেই কথাটাই এখানে ব্যক্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে এই কথাগুলো বলা হচ্ছে আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে, অপটিমিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে নেওয়া হয়েছে। কারণ কবি বলছেন যে স্বপ্ন দেখার কথা, কারণ স্বপ্নই যদি আমরা না দেখি, আমাদের মনে যদি কোনো স্বপ্ন না থাকে, তাহলে আমাদের বেঁচে থাকার যে ইচ্ছা সেটা অনেক অংশে কমে যাচ্ছে। এই জন্য স্বপ্ন দেখার প্রতি মানুষের যে একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা, সেটা কথাটা এখানে বলা হয়েছে। এবং এখানে দেখো যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে স্বপ্নটাকে পজিটিভ অর্থে দেখানো হয়েছে। দিস ইজ নট প্রেজেন্টেড অ্যাজ এ নেগেটিভ ওয়ান। স্বপ্নটা দেখতে হয় আমাদের প্রয়োজনেই, আমাদের জীবন তাগিদেই। কারণ কি, স্বপ্ন না থাকলে একটা মানুষের জীবন কি হয়ে যায়, আহ, কোনো অর্থ থাকে না। জীবনের অর্থ ঠিক রাখার জন্যই আমাদের স্বপ্নটাকে দেখতে হয়। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেন গুলো আমি পড়ে দিচ্ছি তোমাদের জন্য, এবং পরের দিকে আমি এগুলোর আনসার রেখেছি। কোয়েশ্চেন গুলো একটু মনোযোগ সহকারে আগে পড়ো তোমরা। দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমাদেরকে জানিয়ে রাখছি, তোমাদের পরীক্ষায় 5টা WS কোয়েশ্চেন আনসার করতে হয়, ওপেন এন্ডেড কোয়েশ্চেনও বলে সেটাকে। এখানে লক্ষ্য করো, দুই রকমের কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে ওপেন এন্ডেড আর একটা রয়েছে ক্লোজ এন্ডেড। ক্লোজ এন্ডেড মানে হচ্ছে যেটা উত্তর ফিক্সড, আর ওপেন এন্ডেড যেটা, সেটা হচ্ছে অর্থ বিভিন্ন রকমের হতে পারে। হোয়াট টাইপ অফ ড্রিমস ইজ লরেন্স রেফারিং টু ইন হিজ পোয়েম? এখানে বলা হচ্ছে লরেন্স, ডিএস লরেন্স, তার কবিতার মধ্যে কোন ধরনের স্বপ্নের কথা বলা হচ্ছে। পরেরটাতে আমরা দেখি, হোয়াই ডাজ হি কনসিডার দেম ডেঞ্জারাস? তিনি সেগুলোকে মারাত্মক কেন বলছেন। এরপর রয়েছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রিমিং উইথ ওপেন আইস? ওপেন আইস মানে স্বপ্ন যদি আমরা খালি চোখে দেখি বা খোলা চোখে দেখি, সেটার অর্থ কি? হোয়াট ইজ হিউজেস টেলিং হিজ রিডার্স টু ডু? হিউজেস তার রিডারকে কি বলছেন, পাঠকদের, এটা আরেকটা কবিতা। হোয়াই ডাজ হি ওয়ান্ট হিজ রিডার্স টু হোল্ড ফাস্ট টু দেয়ার ড্রিমস? স্বপ্নকে আঁকড়ে ধরার কথা কেন বলছেন? হোয়াই অ্যাকর্ডিং টু হিউজেস আর ড্রিমস সো ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস? স্বপ্ন আমাদের জন্য কেন দরকারি? হোয়াট টাইপ অফ ড্রিমস ডু দ্য টু পোয়েটস হাইলাইট? কোন ধরনের স্বপ্নের কথা দুজন কবি এখানে ব্যক্ত করছেন। লক্ষ্য করো, এখানে যে প্রশ্নগুলো হোয়াট দিয়ে থাকে, কি দিয়ে থাকে, সেগুলোকে মানে স্পেসিফিক যেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে সেই শব্দটা আগে এখানে বসিয়ে দিতে হয়। অথবা আরেকটা কাজ তোমরা করতে পারো, লক্ষ্য করো, হোয়াট টাইপ অফ ড্রিমস ইজ লরেন্স রিফারিং টু ইন হিজ পোয়েম? এটার আনসার যখন আমরা করব, তখন আমরা এভাবে করব, লরেন্স ইজ রিফারিং টু টু টাইপস অফ ড্রিমস। এভাবে আমরা আনসারটা করতে পারি। আমরা আনসারটা পরের পেজে রয়েছে, সেটা আমরা একটু দেখব। Lawrence refers to two types of dreams, of which some people dream by night during subconscious condition in sleep, and some other people dream consciously with open eyes. লক্ষ্য করো, এখানে দুটো স্বপ্নের কথা বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করো। লরেন্স এখানে ইজ রিফারিং টু দিতে পারো বা রিফার্স টু, দুটাই কারেক্ট। রিফার্স টু টু টাইপস অফ ড্রিমস অফ হুইচ সাম পিপল ড্রিম বাই নাইট, রাতে দেখে, ডিউরিং সাবকনশিয়াস কন্ডিশন ইন স্লিপ, সাবকনশিয়াস মানে হচ্ছে অবচেতন মনে, and some other people dream consciously with open eyes, এবং কিছু লোক স্বপ্ন দেখে সচেতন ভাবে, খোলা চোখে। কথাটা অর্থটা করলে এভাবে দাঁড়ায় যে কিছু লোক স্বপ্ন যে দেখে খোলা চোখের, এটা অর্থ হচ্ছে যে তাদের যে স্বপ্ন, এটার মধ্যে একটা ভালো ইচ্ছা নেই, একটা ব্যাড ইন্টেনশন নিয়ে তারা এই স্বপ্নটাকে দেখছে, একটা ইভিল মাইন্ড নিয়ে তারা এই স্বপ্নটাকে দেখছে, এবং তাদের স্বপ্নের উদ্দেশ্য হচ্ছে এটাকে বাস্তবায়ন করা। এটা আসলে পজিটিভ অর্থে ব্যবহৃত হয়নি, এটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। পরের কোশ্চেনটা আমরা একটু দেখি,
Why does he consider them dangerous? এই যে যারা খোলা চোখে স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নকে কেন ডেঞ্জারাস বলা হচ্ছে, মানে মারাত্মক কেন বলা হচ্ছে? দেখো, according to Lawrence, the dreamers who dream with their open eyes are dangerous because they want to materialize their dream at any cost. Materialize মানে বাস্তবায়ন করতে চায় যে কোনো মূল্যে, at any cost মানে যে কোনো মূল্যে তাদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে চায়। লক্ষ্য করো এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে যেই কোশ্চেনগুলোর মধ্যে হোয়াই থাকবে সেই প্রশ্নগুলোকে আমরা যখন আনসার করব সেখানে আমরা বিকজ, সো অথবা সিন্স ইউজ করতে পারি। আবার বলছি, যে সমস্ত প্রশ্নের সাথে হোয়াই থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাজ, বিকজ অথবা সিন্স ইউজ করে বাক্যগুলো আনসার করতে পারি। যখন কেন থাকবে সেই সমস্ত জায়গায় এই শব্দগুলো আমরা ইউজ করতে পারবো। আবার বলছি আনসারটা, অ্যাকর্ডিং টু লরেন্স, দ্য ড্রিমার্স হু ড্রিম উইথ দেয়ার ওপেন আইস আর ডেঞ্জারাস বিকজ দে ওয়ান্ট টু ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্রিম অ্যাট এনি কস্ট। ম্যাটেরিয়ালাইজ মানে হচ্ছে বাস্তবায়ন করা, তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চায় যে কোনো প্রক্রিয়া বা যে কোনো উপায়ে। আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন ছিল, ড্রিমিং উইথ ওপেন আইস মানেটা কি? এখানে সেই জিনিসটা বলা হচ্ছে যে dreaming with open eyes refers to such a dream which conscious people dream either at night or in daytime and want to materialize their dream at any cost. একই উত্তর, আসলে আগের প্রশ্ন আর পরের প্রশ্ন উত্তরটা একই। ড্রিমিং উইথ ওপেন আইস মানে হচ্ছে এমন একটা স্বপ্ন যেখানে সচেতন লোকেরা দেখে রাতে অথবা দিনে, at night or in daytime and want to materialize, খেয়াল করে কথাটা কিন্তু রয়েছে মানে সচেতন ভাবে যেটা আমরা দেখি। এর পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। What is Hughes telling his readers to do? Hughes তার পাঠকদেরকে কি বলছেন? আমরা পরের যে কবিতাটা দেখেছি সেই কবিতার মধ্যে, সেই কবিতা থেকে কোশ্চেনটা আছে, ডি নাম্বারটা দেখি। Hughes advised his readers to hold their dreams firmly. এখানে আমরা যে কাজটা করতে পারি, আমাদের কোশ্চেনটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আমরা এভাবে আনসার করতে পারি। Hughes advice না বলে আমরা লিখতে পারি Hughes advises his readers to hold their dreams firmly, অথবা Hughes is telling his readers to hold their dreams firmly. এভাবে আমরা আনসারটা লিখতে পারি। আমি আনসারটা তোমাদেরকে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। Readers to hold their dreams firmly. যে টেন্সে কোশ্চেনটা রয়েছে সেই টেন্সে তোমাকে আনসারটা করতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে এজন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আনসারটা করলাম। যে টেন্সটা থাকবে সেই টেন্সে তোমাকে আনসারটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ওকে, ই নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। Why does he want his readers to hold fast to their dreams? কেন তাকে স্বপ্নটাকে জোর করে বাঁকিয়ে কথা বলছেন? এখানে দেখো আনসারটা রয়েছে, Hughes advises his readers to hold fast their dreams lest, খেয়াল করো lest মানে হচ্ছে যেন বা পাছে, lest they should miss their dreams from their lives causing barren fields. এই আনসারটা একটু বোধহয় তোমাদের জন্য কঠিন হয়ে গেল, এটা আমরা অন্যভাবে দিতে পারি। আমরা এভাবে লিখতে পারি Hughes advises his readers to hold their dreams because their life will be a barren field. এভাবে আমরা লিখতে পারি। আনসারটা তোমাদেরকে লিখে দিচ্ছি সুবিধার্থে। Hughes advises readers to hold their dreams. এই লিস্টের ওইখানে আমরা এটা লিখতে পারি because without dreams life will be a barren field. এভাবে আমরা লিখতে পারি।
আবার দেখো সহজ করে দিলাম। হিউজেস অ্যাডভাইজেস হিজ রিডার্স টু হোল্ড ফাস্ট দেয়ার ড্রিমস, লেস্ট এই অংশটা না দিয়ে আমরা এভাবে দিতে পারি, বিকজ উইদাউট ড্রিমস লাইফ উইল বি এ ব্যারেন ফিল্ড। এভাবে আমরা আনসারটা করলে আনসারটা কারেক্ট হবে। এরপরে একটা কোশ্চেন আমাদের রয়েছে, আমরা পরের কোশ্চেনটাতে যাচ্ছি। এফ নাম্বার এবং জি নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। Why according to Hughes are dreams so important in our lives? একটু বলছি ই এবং এফ নাম্বার কোশ্চেনটা আসলে খুব মানে খুব কাছাকাছি, একই টাইপের উত্তর হবে। এফ নাম্বারটা আমরা দেখছি। Hughes in his poem Dreams expresses that our lives are meaningless without dreams. মানে জীবন অর্থহীন স্বপ্ন ছাড়া। If dreams leave us, our lives will be dull as well as a barren field. জীবনটা কি হবে? নিরস হয়ে যাবে, এতে কোনো স্বাদ থাকবে না। So dreams are mostly considered important in our lives according to Hughes. স্বপ্ন কে মনে করা হয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে হিউজেস এর মতে। তাহলে আনসারটা এভাবে লিখতে পারি, হিউজেস ইন হিজ পোয়েম ড্রিমস এক্সপ্রেসেস দ্যাট আওয়ার লাইভস আর মিনিংলেস উইদাউট ড্রিমস। ইফ ড্রিমস লিভ আস আওয়ার লাইভস উইল বি ডাল। স্বপ্ন যদি আমাদেরকে ছেড়ে যায়, স্বপ্ন যদি আমাদেরকে ছেড়ে যায় তাহলে কি হবে? আমাদের জীবনটা ডাল হয়ে যাবে, জীবনটা নিরস হয়ে যাবে। ওকে, এর পরের অংশটা আমরা দেখি, লাস্টের পার্টটা কোশ্চেনের। What type of dreams do the two poets highlight? কোন ধরনের দুটো বিষয় কবিরা এখানে উল্লেখ করছেন, লক্ষ্য করো। জি নাম্বার কোশ্চেনটা, D.S. Lawrence and Langston Hughes wrote two separate poems bearing the same title, Dreams. মানে একই রকম টাইটেল দিয়ে দুজন কবি কি লিখছেন? কবিতাটা লিখছেন। এবং এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে the poem by D.S. Lawrence refers to two types of dreams: nightmare, which people dream by night in the dusty recesses of their mind, and dreams with open eyes, which conscious people dream either at night or in daytime. On the other hand, the poem by Hughes refers to only one type of dream, which people dream consciously, and it bears great importance in their lives. খেয়াল করো, এখানে দুইটা বিষয় রয়েছে। প্রথম যে কবিতাটা রয়েছে সেখানে ডিএস লরেন্স দেখাতে চেয়েছেন দুই ধরনের বিষয়, একটা হচ্ছে মানুষ যেটা রাতে দেখে, এবং আরেকটা হচ্ছে রাতের স্বপ্ন এবং হচ্ছে দিনের স্বপ্ন, দিবা স্বপ্ন। এবং যারা দিবা স্বপ্ন দেখে তাদের একটা ইল মোটিভ থাকে সেটাকে চরিতার্থ করার জন্য বা এটাকে সম্পাদন করার জন্য। অন্যদিকে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে হিউজেস তার যে কবিতার মধ্যে বলছেন, তিনি এক ধরনের স্বপ্নের কথা বলছেন। তিনি বলছেন যে স্বপ্ন যদি মানুষের না থাকে, মানুষের বেঁচে থাকার যে অবলম্বন বা বেঁচে থাকার যে বিষয়টা, সেটা আসলে খুব ক্ষীণ হয়ে যায়, সেটা কমে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি কবি আশাবাদী এবং তিনি বলছেন যে স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে, এবং স্বপ্ন যদি না থাকে তাহলে জীবনের অনেক কিছুই অপূর্ণ থেকে যায়। এই জন্য জীবনের পূর্ণতার জন্য আমাদের স্বপ্ন দেখা খুবই বাঞ্ছনীয়, খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় আমরা এখানে লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে যে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারছি, সেটা হলো যে স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে এবং স্বপ্ন না থাকলে মানুষের মৃত্যু ঘটে। সে কথাটা এখানে বারবার প্রকাশিত হয়েছে। দেখো এখানে আরো কিছু শব্দ রয়েছে টেক্সচুয়াল। What are the meaning of the following words and phrases? টেক্সট বইয়ের মধ্যে রয়েছে broken winged bird, barren field, frozen, recesses of the mind, dusty, make something come true এবং vanity। উত্তরগুলো দেওয়া আছে। broken winged bird হচ্ছে things capable of doing nothing, এটা হচ্ছে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, এটা মানে হচ্ছে কোনো কিছু করার ক্ষমতা নেই এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। barren field, field where nothing grows, অনুর্বর জমি যেখানে কিছু উৎপাদিত হয় না। frozen, covered with ice, বরফাচ্ছন্ন। recesses of the mind, innermost place of the mind, মনের গহীনে বা মনের গভীরে। dusty মানে হচ্ছে dry or unsatisfactory, শুকনো
মেক সামথিং কাম ট্রু, কোনো জিনিসকে বাস্তবতায় পরিণত করা। ম্যাটেরিয়ালাইজ সামথিং প্র্যাকটিক্যালি, মানে যেটাকে বাস্তবায়ন করা। ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে মিনিংলেসনেস, যেটা কোনো অর্থ নেই, অর্থহীন। এখানে দেখো, হোয়াট পার্টস অফ স্পেস আর দি ফলোইং ওয়ার্ডস? ফার্স্ট, উইংড, স্নো, ইকুয়ালি, ভ্যানিটি এবং ট্রু। ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, উইং শব্দটা অ্যাডজেক্টিভ, স্নো শব্দটা নাউন, ইকুয়ালি শব্দটা অ্যাডভার্ব, ভ্যানিটি শব্দটা নাউন, ট্রু শব্দটা অ্যাডজেক্টিভ। তোমাদের পার্টস অফ স্পিচটা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে পার্টস অফ স্পিচ না জানতে পারলে তুমি আনসারগুলো ঠিকমতো করতে সক্ষম হবে না। এই জন্য পার্টস অফ স্পিচটা একান্তভাবে আমাদের জানা দরকার। ঠিক আছে, এরপরে রয়েছে রাইট এ সামারি অফ বোথ দ্য পোয়েমস। এই সামারি বিষয়টা আমরা পরের ক্লাসে আলোচনা করব, এবং বলে রাখা ভালো, সামারি লেখার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সামারি না, যে কোনো রাইটিং এর ক্ষেত্রে তোমার গ্রামারের যে স্কিলটা সেটাকে ডেভেলপ অবশ্যই করতে হবে। গ্রামার স্কিল ডেভেলপ না করতে পারলে আনসারটা তোমাদের ঠিক হবে না। আমরা পরের ক্লাসে সামারি নিয়ে আলোচনা করব, এই আশা করছি।